নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ পুরল ইন্ডিজোটে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বলেছিলেন এই আইনটাই অসাংবিধানিক, এটাকে বাতিল করতে হবে। যে আইন সংসদে পাশ হয়েছে, উভয় কক্ষে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, তার আগে সুপ্রিম কোর্টে বলল পিটিশন দিয়ে এটা অসাংবিধানিক আইন। সজোরে দুগালে থাপ্পড় খেল। সুপ্রিম কোর্ট বলল যে আইনটাকে তো অসাংবিধানিক বলা যাবে না, এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ধারা তারা মনে করছে এই ধারাগুলো নিয়ে বিস্তর শুনানি প্রয়োজন, আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কি সেই ধারা? ধরুন একজন ওয়াকফকে সম্পত্তি দিতে চান, ওই আইনে বলা হয়েছিল তিনি 5 বছর ধরে ইসলাম অনুশীলন করছেন কিনা সেটা দেখতে হবে। তো সুপ্রিম কোর্ট বলেছেন, স্থগিতাদেশ দিয়েছেন, বলেছেন যে এমন কোনো মেকানিজম রাজ্য সরকার আইনের মাধ্যমে তৈরি করুক যাতে এটা নির্ণয় করা যাবে। যতক্ষণ সেই আইন তৈরি হচ্ছে না ততক্ষণ এটার উপর স্থগিতাদেশ। 2, জেলা শাসকরা ওই আইনের বলে সিদ্ধান্ত নিতে পারতেন কোনটা ওয়াকফ প্রপার্টি, কোনটা ওয়াকফ প্রপার্টি নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে জেলা শাসকদের হাতে প্রভূত ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার হতে পারে। কোনটা ওয়াকফ আর কোনটা ওয়াকফ নয় সেটা ওয়াকফ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। 3, কেন্দ্রের ওয়াকফ বোর্ডে 22 জনের মধ্যে সর্বোচ্চ 4 জন অহিন্দু থাকতে পারে এবং রাজ্যের ওয়াকফ বোর্ডে 11 জনের মধ্যে সর্বোচ্চ 3 জন অহিন্দু এই অমুসলমান থাকতে পারে। কেন্দ্রের ক্ষেত্রে 4 জন অমুসলমান সর্বোচ্চ, রাজ্যের ক্ষেত্রে 3 জন অমুসলমান সর্বত্র। ওয়াকফ বোর্ডের মাথায় মুসলিমদের রাখতেই হবে এমন কোনো নির্দেশ কমিশন দেয়নি। কমিশন কি বলেছে? যে খুঁজে দেখতে হবে কোনো মুসলিমকে ওয়াকফ বোর্ডে সিও মতো পদে রাখা যায় কিনা, কিন্তু সেখানে শুধু মুসলিমরাই দায়িত্ব পাবেন এমন কথাও সুপ্রিম কোর্ট বলেনি। যদি কোনো হিন্দু যোগ্য হন তিনিও বসতে পারেন, কিন্তু সরকারকে খুঁজে দেখতে হবে যে কোনো মুসলমানকে তারা পাচ্ছে কিনা এই বোর্ডের সিইও হিসাবে নিয়োগ দেওয়ার জন্য। আর সব থেকে বড় যেটা জয় কেন্দ্রের সরকারের, যে ওয়াকফ প্রপার্টিকে রেজিস্ট্রি করতে হবে, মাস্ট। 40 লক্ষ একর জমি আছে ওয়াকফের হাতে দেশ জুড়ে। সেই থেকে কত আয় হয় জানেন? কয়েক বছর আগে 104 কোটি টাকা হয়েছিল, এখন মধ্যে 15-16 কোটি টাকা। সেই সম্পত্তিকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় 2-3 হাজার কোটি টাকা আয় হতে পারে, এবং সেই আয় থেকে ওয়াকফের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা পূরণ করা যায়। দুস্থদের, মেধাবীদের ভরণ পোষণ, লেখাপড়ার ভার নেওয়া যায়। একটা ভেস্টেড ইন্টারেস্ট ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে, তারা জবরদখল করে ভোগ করছে। অধিকাংশ ওয়াকফ প্রপার্টিকে রেজিস্ট্রি করা হয়নি, পোর্টালে নথিভুক্তও নেই। এটা বাধ্যতামূলক, করতেই হবে। আর একটা জিনিস সুপ্রিম কোর্ট বলেছে, এই অর্ডারে ছিল, এই আইনে ছিল ওয়াকফ বাই ইউজার, এটাকে বাতিল করা। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ এটা তো বাতিল করতেই হবে। ওয়াকফ বাই ইউজার, আমি এখানে নামাজ পড়তাম, ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। এইভাবে যদি সরকারি জমি, দেশের সম্পত্তি বেহাত হয়ে যায় তাহলে এটাকে তো অ্যাবলিশ করতেই হবে। এর মধ্যে তো কোনো অন্যায় নেই, এবং এটা রেট্রোস্পেক্টিভ এফেক্টে কাজে লাগানো হবে না বলে আমাদের তুষার মেহতা, সলিসিটর জেনারেল, সুপ্রিম কোর্টে বলেছেন। তাই রেট্রোস্পেক্টিভ এফেক্ট যখন হবে না, যেটা সরকার বলছে, অ্যাডভোকেট জেনারেল বলছেন, তখন ওয়াকফ বাই ইউজার এটা বাতিল করেছে কেন্দ্রের নতুন আইন। সেটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি, বরঞ্চ সিলমোহর দিয়েছে। তাহলে ওয়াকফ সংশোধনী আইন 2025-কে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। কয়েকটি ক্ষেত্রে তারা টেম্পোরারি স্থগিতাদেশ দিয়েছে, আবার সওয়াল জবাব হবে।
কত কাণ্ডই না হলো। জেপিসির মিটিং 22 জায়গায় 22 বা 24 বার হলো। কল্যাণবাবু রাগ করে হাত কেটে ফেললেন, গ্লাস উত্তেজনা নাকি টেবিলে এমন ভাবে রেখেছিলেন ভেঙে গিয়ে হাত কেটে গেল। অভিজিৎ বাবুর সঙ্গে কল্যাণ বাবুর বাগ বিতণ্ডা হলো জেপিসির মিটিং এ। এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। সেখানে আইন, এই আইন যে সাংবিধানিক বৈধতা আছে সেটা সুপ্রিম কোর্ট মেনে নিল, তার কিছু ধারায় আপাতত স্থগিতাদেশ দিল, থ্রেডবেয়ার ডিসকাশন আরো হবে। ইন্ডিজোটের নেতারা আহ্লাদে আটখানা যে তাদের নাকি বিরাট জয়। কি জয় হলো তাদের? জয়টা কোথায়? ওয়াকফ বা ইউজার নতুন আইন বাতিল করেছিল, সুপ্রিম কোর্ট মেনে নিল। ওয়াকফ প্রপার্টি নথিভুক্তিকরণ করতে হবে পোর্টালে, নতুন আইনে বলা ছিল, সুপ্রিম কোর্ট মেনে নিল। ওয়াকফ বোর্ডের শীর্ষ পদে শুধু মুসলমানদেরকেই রাখতে হবে এই দাবিটা উঠেছিল, সুপ্রিম কোর্ট সেটাকেও নাকচ করে দিল। শুধু বলল চেষ্টা করতে হবে যাতে কেউ মুসলিম ওই পদে বসতে পারে, কিন্তু তার মানে এই নয় কোনো অমুসলিম সেখানে বসতে পারবে না। কেন্দ্রের ওয়াকফ কাউন্সিলে 22 জনের মধ্যে সর্বোচ্চ 4 জন অমুসলমান থাকতে পারে এবং রাজ্যের 11 জনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 জন অমুসলিম থাকতে পারে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল ডিএমদের ক্ষমতার উপরে, এবং 5 বছর ইসলাম প্র্যাকটিস করলে তবেই ওয়াকফে সম্পত্তি দান করা যাবে, এই দুটোর উপরে। আর বাকি সবকিছুর ক্ষেত্রেই এই আইনটাকে সুপ্রিম কোর্ট তার লেটার অ্যান্ড স্পিরিটে বহাল রেখেছে। তো ইন্ডিজোটের জয়টা কোথায় হলো? ওয়াকফ আইন বাতিল করার জন্য আপনারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, বাতিল তো হলো না, দুটো ধারায় স্থগিতাদেশ হলো, কিন্তু অন্য যে গুরুত্বপূর্ণ সংশোধন এই আইনের মাধ্যমে এনেছিল সরকার, সেই সংশোধনগুলো বৈধতা পেয়ে গেল, সাংবিধানিক বৈধতা। এর মধ্যে আপনারা জয় কোথায় দেখছেন? এ তো যুগোপযোগ এটা আইন এনেছিল কেন্দ্রীয় সরকার। ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে, ভেস্টেড ইন্টারেস্ট বা কায়েমি স্বার্থ সেই সম্পত্তি ভোগ করছে। যাদের জন্য ওয়াকফ এই ধারণা, তারা কতটা উপকৃত হয়েছে? 40 লক্ষ একর জমি ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি, তার থেকে আয় 5 বছর আগে হয়েছিল 114 কোটি টাকা, শেষ অর্থবর্ষে বোধহয় 15 কোটি টাকা, যেখানে আয় হতে পারে 2000 কোটি টাকার উপরে। তাহলে জয় কোথায় হলো? ইন্ডিজোটের মুক্ত পুল্য। এখন এদের তো লজ্জা নেই, নির্লজ্জ। পরাজয়কে এরা জয় বলে দেখাতে চায়। দুটো ধারা স্থগিতাদেশই নাকি তাদের জয়। চেয়েছিলেন তো আইনটা বাতিল হলো, বরঞ্চ সুপ্রিম কোর্ট আইনের সাংবিধানিক বৈধতাই দিয়ে দিল। আসলে তোষণ করতে করতে এরা নত্বসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলেছে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের বক্তব্যের সঙ্গে ইন্ডিজোটের দলগুলোর বক্তব্য মিলে যায়। এরা তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে যায় শুধু ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার স্বার্থে। গরিব মুসলমান, তাদের উন্নতির জন্য এরা সত্যিই কিন্তু ভাবিত নয়। মুসলমান সমাজকে বিজেপির জুজু দেখিয়ে নির্বাচনের পর নির্বাচন তাদের ভোটটা পাওয়ার জন্যই এরা ব্যাকুল। সেটা তৃণমূল হোক, কংগ্রেস হোক, আরজেডি হোক, সমাজবাদী পার্টি হোক, সবারই এক রা, সব শিয়ালের এক রা। দেখাতে চান তারা মুসলমান দরদি, আসলে তারা মুসলমান দরদি নয়, তারা মুসলমানদের ব্যবহার করতে চান নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। এটাই বাস্তব। সুপ্রিম কোর্টের রায়ে মুখ পুড়ল ইন্ডিজোটের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওয়াকফ আইনকে যেভাবে সাংবিধানিক মান্যতা দিল সুপ্রিম কোর্ট, ঠিক তেমনি ভাবেই এসআইআর বাতিলের দাবিতে আদালতে গেছে কিছু অর্গানাইজেশন, কিছু ইন্ডিভিজুয়াল, ইন্ডিজোটের দলগুলো। এসআইআর কিন্তু বাতিল হবে না, প্রশ্নই নেই। এসআইআর হবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের 324 ধারা অনুযায়ী তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে।
সুপ্রিম কোর্ট আধারকে বলেছে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা, যদিও সেই আধার আসলি না নকলি সেটা বিচার করবে কিন্তু নির্বাচন কমিশন। শুধু আধারকে দ্বাদশ নথি হিসাবে মান্যতা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দেওয়ার পরেই এই ইন্ডিজোটের নেতারা লাফাতে শুরু করলেন। আশা করেছেন বলতে এসআইআর বাতিল হবে। এসআইআর বাতিল হবে না, সারা দেশ জুড়ে এসআইআর হবে। মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, অনুপ্রবেশকারী ভোটারদের স্থান কেন ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে? আবার একই সঙ্গে একজন প্রকৃত ভারতীয় যার ভোট দানের অধিকার আছে তার নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, এটা নিশ্চিত করতে হবে। দেখুন, ইন্ডিজোটের দলগুলো হুক্কা হুয়া করছে, বাংলার শাসক দল কমিশনকে হুমকি দিচ্ছে, ছোটবাবু হুমকি দিচ্ছে, খুব ভয় এসআইআর। মৃত ভোটাররা, বুতুলে ভোটাররা, একাধিক জায়গায় নাম তোলা ভোটাররা, অনুপ্রবেশকারীদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাহলে এ রাজ্যের শাসকের তো শিরে সংক্রান্তি, গদি টলমল হয়ে যাবে। তাই তারা এসআইআর এরও বিরোধী। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন? মুসলিম ফান্ডামেন্টালিস্টদের সন্তুষ্ট করতে হবে। এরাই জাভেদ আখতারকে উর্দু একাডেমির অনুষ্ঠানে আসতে দিতে চায় না এবং সরকারও হাত গুটিয়ে বসে এই মৌলবাদীদের চাপের কাছে নতি স্বীকার করে। ঠিক যেমন বাম সরকার হাত গুটিয়ে বসে থাকার জন্য তসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, ঠিক একই রকম তোষণের জন্য উর্দু একাডেমির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও জাভেদ আখতার আসতে পারেনি। শাসকের মুখে সে লোটে, কারণ জাভেদ আখতারকে যদি শাসক আসতে দিত তাহলে ফান্ডামেন্টালিস্টরা রেড়ে করে উঠতো, ভোট ব্যাংকে ক্ষতিগ্রস্ত হতো। পশ্চিমবঙ্গের মানুষ, দেশের মানুষ এদের চিনে রাখুন। এরা সংখ্যালঘু দরদি নয়, এরা সংখ্যালঘুদের মাথায় টুপি টাপা দিয়ে তাদের ভোটটুকু হাসিল করতে চায়, আর কিছুই নয়। সাচার কমিটির রিপোর্ট বেরোবার পরে তো 16 বছর হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের অবস্থার কি খুব উন্নতি হয়েছে? অমর্ত্য সেনের ফাউন্ডেশন থেকে শুরু করে এরকম অনেক প্রতিষ্ঠান সমীক্ষা করে দেখিয়েছে বাংলার মুসলমানদের অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর কিছু মুসলিম স্ট্রংম্যানকে পৃষ্ঠপোষকতা করা, কিছু স্কলারশিপ দেওয়া, এর মধ্যে থেকে মুসলিম সমাজের সার্বিক অগ্রগতি হয় না। এবং মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত যে অংশটা, যে যাদেরকে আমরা, যাদের কথা শুনি, যাদের লেখা পড়ি, সেই আলোকপ্রাপ্ত অংশটা আমাদের রাজ্যের শাসক দলের সঙ্গে নেই। তারা শাসকের এই বুজরুকিটা বুঝতে পেরে গেছে। তাই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর একটাই উদ্দেশ্য, মুসলিম ভাই বোনদের মাথায় টুপি পরিয়ে তাদের বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোটটাকে নিশ্চিত করা, তাদের প্রকৃত উন্নয়নের সড়কে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে তারা কখনোই কোনো চেষ্টা করেননি। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পরে